ধুর, আর ভালো লাগে না। আমি স্যারদের বারবার করে বলি যে আমি ওকে সব ঝামেলাতে না জড়াতে, তারপর কেন যে তারা আমাকে এসব ঝামেলায় জড়ায় বুঝি না। যাকে এখন এসব পেশাল পেরে কোনো লাভ নেই। যা কাজ দিয়েছে আমাকেই করতে হবে। ও সরি, আমি তখন থেকেই বকবক করে যাচ্ছি। তো চলুন আগে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি মোহাম্মদ রাব্বি হাসান নিলয়। সবাই আমাকে রাব্বি বলেই ডাকে। আমি বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি। আমি আমার পরিবার বলতে আমি একাই। শুনেছি আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, আর তারা মারা যাওয়ার আগে তাদের সব সম্পত্তি তার চেনা একজন লোকের কাছে রেখে গিয়েছিল। আর সেই ব্যক্তি আমার প্রাপ্তবয়স্ক হওয়ার পর আমাকে আমার সম্পত্তি বুঝিয়ে দেন। সম্পত্তি বলতে শুধু আমার বাড়িটাই, আর কিছু টিউশনি করিয়ে আমি আমার খরচ চালাই। ব্যাস, তারপর থেকে আমি একাই থাকি। অবশ্য আমার একা একা থাকতে বেশি ভালো লাগে। হয়তো জন্মের পর থেকে একা একা থাকি বলেই একাকিত্ব আমার রক্তে মিশে গেছে। তাই আজ আমি একাকিত্বকেই আমার সঙ্গী বানিয়ে নিয়েছি। তো অনেক তো হলো পরিচয়, এবার গল্পে ফেরা যাক। আর আমার কাজ বলতে কলেজের মধ্যে যত রকমের অনুষ্ঠান আছে তা সব আমাকে নিজের দাঁড়িয়ে থেকেই করতে হয়, কারণ আমার কাজ নাকি সকল স্যারদের কাছে অনেক ভালো লাগে। যাই হোক, আমি আমার কাজ শেষ করে প্রিন্সিপাল স্যারের রুমের দিকে উপস্থিত হয়ে অনুমতি নিয়ে প্রবেশ করলাম। স্যার, আপনি আমাকে যে কাজগুলো করতে দিয়েছিলেন আমি সেই কাজগুলো শেষ করেছি। আমি যখন কথা বলছিলাম তখন প্রিন্সিপাল স্যার চেয়ার নিয়ে অন্যদিকে ফিরেছিলেন। মনে হয় কোনো কাজ করছিলেন উল্টো দিকে ফিরে। তিনি যখন আমার দিকে ফিরে তাকালেন তখন আমি চমকে উঠলাম, কারণ যিনি প্রিন্সিপালের চেয়ারে বসেছিলেন তিনি হলেন শ্যামা ম্যাডাম, যিনি আমাদের স্কুল লাইফে ক্লাস টিচার ছিলেন আর আমাকে সবসময় ভালোবাসি ভালোবাসি বলে জ্বালিয়ে মারতেন। আমি বুঝি না, উনি আমার থেকে প্রায় 4 বছরের বড়, আর তার চেয়ে বড় কথা উনি আমার ম্যাডাম হন। আমি কি করে তার প্রপোজালে রাজি হতে পারি? আমার মনে আছে আমি যখন হাই স্কুলে পড়তাম তখন থেকে উনি আমাকে একটু এক্সট্রাভাবে কেয়ার করতো। তখন ছোট ছিলাম, যার জন্য তেমন কিছু একটা বুঝতাম না। কিন্তু আমি যখন 10ম শ্রেণীতে পড়ছিলাম সেই সময় শ্যামা ম্যাডাম একদিন আমাকে তার ক্যাবিনে ডেকে প্রপোজ করে। আমি তাকে তৎক্ষণাৎভাবেই না করে দিয়েছিলাম এবং তাকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু তিনি তাও নাসরবান্দার মতো আমার পিছনে পড়েছিলেন। এমনকি তিনি মাঝে মাঝে আমার ওপর ব্ল্যাকমেল করে অধিকার খাটাতেন এবং তার ভালোবাসা আদায় করে নিতেন। আমি যে কিভাবে এই 1টি বছর কাটিয়েছি তা একমাত্র আমি নিজেই জানি। যাকগে, এখন আমি আর আমার অতীত নিয়ে কথা বলতে চাচ্ছি না। যাই হোক, আমি শ্যামা ম্যাডামকে প্রিন্সিপালের চেয়ারে বসে থাকতে দেখে অবাক হয়ে যাই এবং জিজ্ঞেস করি, ম্যাম, আপনি এখানে কি করে? আর আমাদের প্রিন্সিপাল স্যারই বা কোথায়? শ্যামা ম্যাডাম আমার কথা শুনে মুচকি হাসি দিয়ে শান্ত গলায় বলল, কেন জানু, মনে নেই আমি তোমাকে কি বলেছিলাম? যদি না মনে থাকে তাহলে আমি আবার মনে করিয়ে দিচ্ছি। তুমি যেখানে যেখানে যাবে আমিও তোমার পেছন পেছন চলে আসব। আর এখন আমি আছি তোমার ঠিক সামনে, ঠিক যেমনটা আমি চেয়েছিলাম। আমি একবার যখন বলেছি আমি তোমাকে চাই, মানে তোমাকেই চাই, যে কোনো মূল্যেই হোক আমি তোমাকেই চাই। আমি তোমাকে আপন করার জন্য যা খুশি তাই করতে পারি। ম্যাম, আমি আপনাকে একবার নয় বরং 1000 বার বলেছি যে আপনি যা চাচ্ছেন সেটা সম্ভব নয়। তবুও আপনি কেন মানতে চাইছেন না বলুন তো? আশা করছি এই প্রশ্নের উত্তরটা অনেক আগেই পেয়ে গেছো, তাই আমি এর উত্তর দিতে চাচ্ছি না। এবার বলো, তুমি কি জন্য এখানে এসেছো? আমার কথা কি তোমার মনে পড়ছিল বুঝি? আমি এসেছিলাম স্যারের কাছে, আর এখানে যেহেতু প্রিন্সিপাল স্যার নেই তাই আমিও এখানে নেই। আমি কথাগুলো বলে যেই পিছনে ঘুরে চলে আসবো ঠিক সেই সময় ম্যাম আবারও আমাকে ডেকে বললেন, কি, আমাকে দেখে ভয় পাচ্ছ বুঝি? যাতে করে তুমি আমার মায়া জড়িয়ে না পড়ো, তাই না? আমি ম্যামের এই ফালতু মার্কা কথা শুনে রেগে গিয়ে বললাম, দয়া করে আপনার এই ফালতু বকবক বন্ধ করবেন প্লিজ, আমি আর নিতে পারছি না। আর একটা কথা, আপনি প্রিন্সিপালের চেয়ারে কী করছেন তা কিন্তু এখনও বললেন না। আমার এমন রাগি রাগি কথা শুনে শ্যামা ম্যাম তো ভয় পেলেনই না, উল্টো একটা শয়তানি হাসি দিয়ে চেয়ার থেকে উঠে আমার গাল দুটো টেনে বলতে লাগলেন, তুমি কি জানো তুমি রাগলে আরো কতটা কিউট লাগে? তোমার ওই রাগি ফেস দেখে আমার মাঝে মাঝে মনে হয় তোমার গাল দুটো টেনে দেই। আমি ম্যামের এমন কথার উত্তরে কী বলবো বা আমার কী বলা উচিত আমি ঠিক বুঝতে পারছি না। আমি শুধু তার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে রয়েছি। আমাকে এভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে আমাকে একটু আলতো করে ধাক্কা দিয়ে বললেন, এইভাবে আমাকে দেখার কি আছে? আমার বুঝি লজ্জা করে না? কি বললেন? আপনার লজ্জা করে? না, আমি এই কথাটা ঠিকমতো মানতে পারলাম না। আপনার যদি লজ্জা থাকতো তাহলে আপনার থেকে ছোট কাউকে ভালোবাসতে পারতেন না, এমনকি এমন কাউকে যে কিনা আপনার ছাত্র হয়। যখন তুমি কাউকে ভালোবাসবে তখন বুঝবে যে ভালোবাসার মানুষের কাছে যখন কেউ যায় তখন সে একদম নির্লজ্জ বেহায়া হয়ে যায়। তার করা শত অপমানজনক কথাও তার কাছে মধুর মতো মিষ্টি লাগে। ম্যাম, আপনি পাগল হয়ে গেছেন। আপনাকে এই মুহূর্তে ব্রেনের চিকিৎসা করাতে হবে, না হলে হিতে বিপরীত হতে পারে, এমনকি ধীরে ধীরে মানসিক রোগীতে পরিণত হয়ে যেতে পারেন। আমার কথা শুনে শ্যামা ম্যাডাম আমার আরও কাছে এসে আমার কানে ফিসফিস করে বলতে লাগলো, আমি তো তোমার প্রেমে অনেক আগেই পাগল হয়ে আছি, আর তুমি সে কথাটা আজকে বুঝতে পারলে। যাক, তাহলে একটু হলেও তো বুঝতে পেরেছো। তাহলে তোমাকে আপন করে পেতে আমার আর বেশি কষ্ট হবে না। জাস্ট কিছু সময়ের অপেক্ষা এখন।
শ্যামা ম্যাডাম হঠাৎ করে আমার একদম কাছে চলে আসে। আমি কেমন যেন একটা অস্বস্তিতে ফিল করছিলাম, তাই তৎক্ষণাৎ আমি তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে এক প্রকার দৌড়ে তার কেবিন থেকে বেরিয়ে পড়লাম। আমাকে এভাবে ছুটে কেবিন থেকে বের হতে শ্যামা ম্যাডাম একটু উচ্চস্বরে হেসে দিলেন। কিছুক্ষণ হেসে মনে মনে বলতে লাগলেন, না, ছেলেটা এখনো পিচ্ছি রয়ে গেছে, শুধু হাতে পায়ে বড় হয়েছে, কিন্তু মনের দিক থেকে এখনো পিচ্ছি আছে। এর জন্যই তো আমি আমার এই পিচ্ছি বরটাকে, ও সরি, আমার পিচ্ছি হবু বরটাকে এত ভালোবাসি। না, আর সময় নষ্ট করা ঠিক হবে না। যত তাড়াতাড়ি সম্ভব আমার রাব্বিকে আপন করে নিতে হবে, না হলে দেখা যাবে কোথা থেকে কোন ডাইনি এসে আমার পিচ্ছি বরটাকে তুলে নিয়ে যাবে। তখন আমার কি হবে? না, আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার পিচ্ছি বরের কিচ্ছু হতে দেব না। কথাগুলো বলে শ্যামা ম্যাডাম আবার নিজের কাজে মনোনিবেশ করলেন। আর এদিকে আমি প্রিন্সিপাল স্যারের কেবিন থেকে বেরিয়ে আর এক মুহূর্ত কলেজে না থেকে সোজা আমার বাসায় চলে আসলাম। আমি বাসায় এসেই ডান বাম কিছু না ভেবে সোজা বাথরুমে গিয়ে বারবার নিজের মুখে পানি ছিটা দিয়ে স্বাভাবিক করতে লাগলাম। কারণ শ্যামা ম্যাম যখন আমার কাছে চলে যাচ্ছিল তখন তার গা থেকে এক প্রকার মিষ্টির সুবাস আমার নাকে আসছিল, যা আমার হৃদস্পন্দন অনেক বাড়িয়ে দিয়েছিল। নিজেকে সেই সময় একটা শ্বাসকষ্টের রোগীর মতো মনে হচ্ছিল। আমি কিছুতেই সেই মুহূর্তটাকে বলতে পারছি না। আচ্ছা, আমার এমনটা কেন হচ্ছিল? এই মুহূর্তের নাম কি? আমি এই ফিলিংসের সাথে তেমন একটা পরিচিত নই। এভাবেই চলছিল আমার দিনকাল। আমি ধীরে ধীরে বুঝতে পারছিলাম যে আমি শ্যামা ম্যামের ওপর দুর্বল হয়ে পড়েছি, কিন্তু আমি তো শ্যামা ম্যামের কাছে প্রকাশ করি না। কারণ উনি এমনিতেই আমার ওপর যেইভাবে অধিকার খাটায় তা যদি কেউ দেখে তাহলে বলবে উনি আমার বিয়ে করা বউ। কিন্তু তাছাড়া আমিও ঠিকমতো দিন কাটাতে পারছিলাম না। বারবার আমার মনে হচ্ছিল আমি এক দৌড়ে গিয়ে শ্যামা ম্যামের কাছে গিয়ে বলি আমিও তাকে ভালোবাসি, তাকে আপন করে পেতে চাই, তাকে আমার জীবনসঙ্গী বানাতে চাই। কিন্তু আমি যে নিরুপায়, কারণ তিনি হিন্দু, আমি মুসলিম। হিন্দু মুসলিমের বিয়ে কোনোভাবেই আমাদের সমাজ মেনে নেবে না। তাই আমি মনে মনে একটা কঠোর সিদ্ধান্ত নিয়ে নিলাম। আমি শ্যামা ম্যাডামকে একদিন একটা পার্কে দেখা করতে বললাম এবং এটাও বললাম যে তার সাথে কিছু জরুরি কথা আছে। আমার কথা শুনে শ্যামা ম্যাম অনেকটা খুশি মনে চলে এসেছিলেন, কিন্তু আমি যা বলবো তা শুনে হয়তো তিনি দুঃখই পাবেন, এমনকি আবেগের বশে নিজের ক্ষতি করে ফেলতে পারেন। যাই হয়ে যাক না কেন, আমাকে একটা শেষ চেষ্টা করতেই হবে। দেখতে দেখতে সেই সুবর্ণ সময়টা চলে এলো। আমি এবং শ্যামা ম্যাম দুজনই পার্কের একটা নিরিবিলি জায়গায় দুজন দুজনের দিকে মুখ করে দাঁড়িয়ে আছি। কারো মুখে কোনো কথা নেই। ম্যাম শুধু আমার দিকে একভাবে তাকিয়ে আছে। আমি কি বলবো সেটা শোনার জন্য হয়তো। আমি কিভাবে কথা বলবো, শুরু করব সেটা বুঝতে পারছি না, তাই চুপ করে আসি। বেশ কিছুক্ষণ পর নীরবতা ভেঙে আমি নিজেই বলতে শুরু করলাম, আমি আপনাকে আগেও বলেছি এবং এখনও আবার বলছি, আপনি যেটা চাচ্ছেন সেটা সম্ভব না, কোনো দিনও সম্ভব না। আপনি আমার শিক্ষক এবং আমি আপনার ছাত্র। সম্পর্কে আপনি আমার মায়ের মতো আর আমি আপনার ছেলের মতো। আমাদের এই সম্পর্কের ভেতর কোনো দিনও বৈবাহিক সম্পর্ক হয় না, সেটা আপনিও খুব ভালোভাবেই জানেন। আমি কথাগুলো নিচের দিকে তাকিয়ে বলেছিলাম। কথাগুলো শেষ করে শ্যামা ম্যামের দিকে তাকিয়ে দেখি আমি দেখতে পেলাম তার চোখ দুটো ছলছল করছে। আমি তার চোখের দিকে বেশি সময় তাকিয়ে থাকতে পারলাম না, তাই তার দিকে পিঠ দিয়ে উল্টো দিকে ঘুরে আবারও যখন কিছু বলতে যাব, ঠিক সেই সময় শ্যামা ম্যাডাম আমার ঘাড়ে হাত দিয়ে বলতে লাগলো, তুমি যদি আমাকে ভালো নাই বাসো তাহলে একটিবার আমার চোখের দিকে তাকিয়ে কথাটা বলো। তুমি যদি আমার চোখের দিকে তাকিয়ে কথাটা বলতে পারো তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি আমি কোনো দিনও তোমার সামনে দ্বিতীয়বার এসে দাঁড়াবো না। আমি ম্যামের কথা কী উত্তর দিব সেটা বুঝতে পারছি না। আর আমি কোনোদিনও ম্যামের চোখের দিকে তাকিয়ে এ কথাগুলো বলতে পারবো না, কারণ আমি ওই যে তাকে অনেক ভালোবেসে ফেলেছি। কিন্তু এই সমাজের জন্য সেটা প্রকাশ করতে পারছি না। এই সমাজ আমাদেরকে কোনো দিনও মেনে নেবে না, প্রতিনিয়ত আমাদের খোসামেরি কথা বলবে, যা থেকে মৃত্যু অনেক সহজ মনে হবে। আমি কিছু বলছি না দেখে ম্যাম আমার পিছন থেকে আমার সামনে এসে আমাকে হালকা ঝাঁকি দিয়ে আবার বলে উঠল, কি হলো বলছো না কেন? আমি জানি যে তুমিও আমাকে ভালোবাসো, তাহলে কেন তুমি কথাটা স্বীকার করছো না? কেন কেন কেন? আমি এই ঝাঁকি কথা বলায় কিছুটা উত্তেজিত হয়ে বলে ফেললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসি, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবেসে ফেলেছি তোমাকে। তোমার ওই চোখের মায়া আমাকে তোমার প্রেমে ফেলতে বাধ্য করেছে, তোমার শাসনগুলো আমাকে ভালোবাসতে শিখিয়েছে, তোমার অধিকার খাটানোগুলোকে আমাকে তোমার উপর দুর্বল করতে বাধ্য করেছে। কিন্তু এত কিছুর পরেও আমি তোমাকে বলতে পারবো না যে আমি তোমাকে ভালোবাসি, কারণ তুমি হিন্দু আর আমি মুসলিম। আমাদের বৈবাহিক সম্পর্ক কোনোভাবেই সম্ভব নয়। আমার কথা শেষ না হতেই শ্যামা ম্যাম আমাকে জড়িয়ে ধরে খুশি মনে বলতে লাগলো, ব্যাস, শুধু এইটুকুই? শুধুমাত্র আমি হিন্দু বলে তোমার সমস্যা? তাহলে ঠিক আছে, আমি তোমাকে পাওয়ার জন্য আমি আমার এই ধর্মকেও ছেড়ে দিতে রাজি। কি তুমি আমাকে তোমার ধর্মের নিয়ম কানুন শেখাবে না? আমাকে নামাজ আদায় করা শেখাবে না? আমাকে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করা শেখাবে না? আমি যে বড্ড বেশি ভালোবাসি তোমাকে, আমার অস্তিত্ব তোমাকে খুঁজে পাই। প্লিজ রাব্বি, তুমি অন্তত এইবার আমাকে ফিরিয়ে দিও না, তাহলে আমি এবার সত্যি মরে যাব, বলে দিলাম। এখন আপনারাই বলুন, একটা মেয়ে যদি একটা ছেলেকে এরকম পাগলের মতো ভালোবাসে, তাহলে কি কোনো ছেলে সেই মেয়েকে না করতে পারবে? কখনই পারবে না। তেমন আমিও পারলাম না শ্যামা ম্যাডামকে না করতে। কি করে না করবো বলুন তো? যে মেয়ে তার ভালোবাসার জন্য নিজের ধর্মকেও ছেড়ে দিতে রাজি, তাকে কি আর না করা যায়? যাই হোক, আমিও আর তাকে না করতে পারলাম না, তাকে জায়গা করে দিলাম আমার শূন্য বুকে
এরপর কী হবে তা আশা করছি আর এক্সট্রাভাবে বলতে হবে না। তাই গল্পটা এখানেই শেষ করা হলো। দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন পৃথিবীর সব বাধা বিপত্তি দুজন একসাথে পার করে এভাবেই হাসি খুশি জীবনযাপন করতে পারি, আর আমাদের মুখে সবসময় যেন এক চিলতে হাসি ফুটে থাকে। আর হ্যাঁ, একটা কথা, আসলে গল্পগুলি অনেক সময় বাস্তব হয়, আবার অনেক সময় পুরাই কাল্পনিক। তাই অনুরোধ রইল, গল্পকে বাস্তবের সাথে মিলাবেন না। যদি কারোর সাথে মিলে যায় তাহলে সেটা একান্তে কাকতালীয়। আর প্লিজ কেউ আবেগ আনবেন না, যেহেতু এখানে কিছু ধর্মের ব্যাপার আছে, তাই প্লিজ কেউ ধর্মকে টেনে আনবেন না। ধন্যবাদ সবাইকে।